আচ্ছা, আজকে আমি পড়াবো তোমাদের সময়ের শ্রেণীবিভাগ এবং ধর্মের পর্যায়বৃত্তি। তোমাদের সঙ্গে হয়তো এই নিয়ে আলোচনা হয়েছিল আগে, আমি আবার সেটাকে রিপিট করে একটু সংক্ষেপে আমি বলে দিচ্ছি। তো আমাদের অ্যাকচুয়ালি কী হয়েছিল, আমাদের যে যতগুলো মৌল আবিষ্কার হয়েছিল সেই মৌলগুলোকে তাদের রাসায়নিক ধর্ম অনুযায়ী সাজানোর একটা ব্যাপার চলে এসেছিলো, কারণ প্রত্যেকটা মৌলের আলাদা 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 করে রাসায়নিক ধর্মগুলোকে মনে রাখা সম্ভব না। তো তার জন্য একটা নির্দিষ্ট মানে গ্রুপিং করার প্রয়োজন ছিল। এই গ্রুপিং করার উদ্দেশ্যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম সূত্রের মাধ্যমে কিন্তু সেটাকে গ্রুপিং করার চেষ্টা করেছিলেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সবাই বিফল হচ্ছিলেন। আলটিমেটলি ম্যান্ডেলিভ উনি যখন মৌলগুলোকে তাদের রাসায়নিক ধর্ম অনুযায়ী সাজান, তো সেখানে একটা জিনিস উনি লক্ষ্য করেন যে মৌল যে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মগুলো আছে তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হচ্ছিল। অর্থাৎ তিনি ধরে নাও যে আমরা যদি মনে করি যে মৌলগুলো হচ্ছে এবিসিডি, তাহলে এবিসিডির মধ্যে দেখা যাচ্ছে যে হয়তো এ, ই, আই এরকম করে কিছু মৌল আছে যাদের সদৃশতা আছে। ঠিক আছে, এ, ই, আই, ও, ইউ, হ্যাঁ ভাওয়াল দিয়ে করলাম আমি। এরকম কিছু মৌলের মধ্যে একটা সদৃশতা আছে, তাহলে ওরা একটা কলার মধ্যে রেখে দিলাম। ঠিক একই রকমভাবে হয়তো বি এর সঙ্গে সদৃশতা আছে এফ, এইচ, এম এন ও পি, হ্যাঁ এরকম কিউ। তাহলে কি হচ্ছে, একটা এরকম করে আস্তে আস্তে বিভিন্ন কলাম পেতে পেতে আলটিমেটলি কি হচ্ছে দেখো, আমরা একটা ছক পেয়ে গেলাম। এই ছকটাতে এবার কি করলাম, যেখানে কিসের এত সদৃশতা আছে সেই সদৃশতা খুঁজে পাওয়ার জন্য তখন আমরা এই এলিমেন্টগুলোকে এক্সপেরিমেন্টালি দেখতে শুরু করলাম যে কি মিল আছে এদের মধ্যে। তো তখন দেখা গেল কি যে এদের না ক্রমবর্ধমান পারমাণবিক ক্রমাঙ্ক মানে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানো হয়েছে। অর্থাৎ আমি যত দিক থেকে যাবো তত ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্বতে মানে পারমাণবিক গুরুত্বটা ক্রমবর্ধমান হবে, অর্থাৎ বাড়তে থাকবে। তো এইভাবে উনি তার সূত্রের কথা উল্লেখ করে বসলেন যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তো এর ফলে তিনি কিন্তু বেশ কিছু এলিমেন্টের অবস্থান, একটা পর্যায় সারণীতে তার অবস্থান কিন্তু আবিষ্কার করে ফেলেছিলেন। হ্যাঁ, কিছু মানে ইয়ে ছিল, মানে কি বলবো, কিছুটা উনি সাকসেস হয়েছিলেন। হ্যাঁ, কিন্তু তার পরবর্তীতে দেখা যায় যে ওনার এই সাকসেসটা বেশি দূর অব্দি টিকতে পারেনি। বিশেষ করে পর্যায়ক্রমের একটা অসঙ্গতি লক্ষ্য করা গেছিল। সেখানেতে চারটা জোড়া আছে, যেই চারটা জোড়ার মধ্যে কিছু পর্যায়ক্রমে অসঙ্গতি হয়। আমাদের পর্যায়ক্রম অনুযায়ী যেটা হওয়ার কথা ছিল যে আমরা যখনই বাদিক থেকে ডান দিকে যাবো তখন কি হবে, পারমাণবিক গুরুত্ব বাড়বে। ঠিক আছে, এবং আলটিমেটলি একটা টাইমের পর সে কি হচ্ছে, সে আগের রাসায়নিক ধর্মে ফিরে আসবে। তার মানে সবসময় মাথায় রাখতে হবে যে পরের জনের পারমাণবিক গুরুত্ব আগের জনের থেকে বেশি হবে। কিন্তু পর্যায় সারণীতে দেখা যায় আর্গন আর পটাশিয়ামের মধ্যে গন্ডগোলটা স্টার্ট হয়। হলো, আর্গনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 39.94, সেখানে পটাশিয়ামের হচ্ছে 39.1। তো সেই হিসাবে দেখা যায় যে পর্যায় সারণীতে এটাকে আগে অবস্থান দিতে হতো আর্গনের, কিন্তু দেখা যায় কি আর্গনটা পটাশিয়ামের আগে আছে। একই রকমভাবে কোবাল্ট আর নিকেলের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, টেলোরিয়াম আয়োডিনের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটে, থোরিয়াম এবং প্রোটো অ্যাক্টিনিয়ামের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। এটা কেন হয়েছিল তিনি কিন্তু এক্সপ্লেন করতে পারেননি, কারণ তিনি ধরে নিয়েছিলেন পারমাণবিক গুরুত্ব হচ্ছে এখানটায় স্ট্যান্ডার্ড মেজার। ঠিক আছে, যার জন্য কিন্তু এটা হচ্ছিল। আর একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে হাইড্রোজেনের সঠিক অবস্থান। হাইড্রোজেনের সঠিক অবস্থান উনি কিন্তু দিতে পারেননি, যেটা তোমরা ক্লাস 10-এ পড়েছো, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়। হাইড্রোজেনের এক্স্যাক্ট অবস্থান কোথায় হবে সেটা কিন্তু উনিও বলতে পারেননি। ঠিক আছে, আরেকটা ব্যাপার হচ্ছে যে পারমাণবিক গুরুত্ব কি হয়, পারমাণবিক গুরুত্ব কিন্তু আইসোটোপের সঙ্গে পারমাণবিক গুরুত্ব চেঞ্জ হয়। অর্থাৎ H11 এর যা পারমাণবিক গুরুত্ব, H12 এর কিন্তু পারমাণবিক গুরুত্ব আলাদা। অর্থাৎ কি হয়, তাহলে প্রত্যেকটা আইসোটোপকে পর্যায় সারণীতে যদি অবস্থান দিতে হতো তার, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা আইসোটোপের জন্য আলাদা আলাদা করে জায়গা করতে হতো, যেটা তিনি কিন্তু মোটেও করতে পারেননি। ঠিক আছে, তো কাজে এই সমস্ত অসঙ্গতিগুলোকে দূর করার জন্য পরবর্তীতে মডার্ন পিরিয়ডিক টেবিল আসে। মডার্ন পিরিয়ডিক টেবিল, সেই মডার্ন পিরিয়ডিক টেবিলটা কীরকম হয় দেখতে, সেই মডার্ন পিরিয়ডিক টেবিলটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল। ওকে, তো এই মডার্ন পিরিয়ডিক টেবিলে লক্ষ্য করবা যে প্রথম যে এখানে টোটাল গ্রুপ আছে 1 থেকে শুরু করে 18খানা। ওকে, এবং পর্যায়ে আছে 1 থেকে শুরু করে 7খানা। হ্যাঁ, তো এই দুটো পয়েন্ট আছে, যে দুটো পয়েন্টকে আমি একটু পরে ডিসকাশন করছি। ঠিক আছে, নেবো না নেবো না নেবো না, এই দুটো পয়েন্ট আমি পরে ডিসকাস করছি। এখানে লক্ষ্য করো যে এইখানেতে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদের যদি আমরা মানে কি বলি রাসায়নিক ধর্ম দেখি, তাহলে প্রত্যেকের কিন্তু মিল আছে। একই রকমভাবে মানে যতগুলো একই গ্রুপ আছে সেই গ্রুপের এলিমেন্টগুলোর কিন্তু রাসায়নিক ধর্মে কিছু সদৃশতা লক্ষ্য করা যায়।
ঠিক আছে। এরকম ভাবে সাজানোর পরে দেখা যায় কি এখানে অ্যাকচুয়ালি কিসের ভিত্তিতে সাজানো হচ্ছে, তখন লক্ষ্য করা গেল যে এইখানে যে নাম্বারগুলো আছে দেখো 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, 4, তারপর আছে 5, দেখো এরপরে কিন্তু ক্রমাগত বাড়ছে। তাহলে এগুলো কি অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা। তো বলা হলো কি যে এদেরকে সাজানো হয়েছে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে, এবং এই পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজালে পরে দেখা যাচ্ছে কি একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পরপর, মানে এখানে যেরকম প্রথমে 1 আর 2 একটা ইন্টারভ্যাল, ঠিক আছে, তারপরে 3 থেকে শুরু করে 10 পর্যন্ত একটা ইন্টারভ্যাল, তারপরে আবার 11 থেকে শুরু করে 18 পর্যন্ত একটা ইন্টারভ্যাল, এরকম বিভিন্ন ইন্টারভ্যাল পরপর কি হচ্ছে তাদের রাসায়নিক ধর্মগুলো পুনরাবৃত্ত হচ্ছে। ঠিক আছে, এখানে তাহলে আমরা নিচ্ছি কি পারমাণবিক সংখ্যার একটা সিরিজ, পারমাণবিক সংখ্যার একটা কি বলবো সিকোয়েন্স। ওকে, পারমাণবিক সংখ্যার একটা সিকোয়েন্স এখানে নেওয়া হয়েছে। তো এইভাবে সাজাতে গিয়ে দেখা যায় কি তাদের মোটামুটি রাসায়নিক ধর্মগুলোর সবগুলো প্রায় মিল খুঁজে পাওয়া যায়, এবং এই ক্ষেত্রে খুব কম পরিমাণে অ্যানোমেলি পাওয়া যায়। ঠিক আছে, এইখানেতে হাইড্রোজেন যেটা আছে, হাইড্রোজেন একমাত্র ব্যতিক্রম যেটা কিনা ও হচ্ছে দুষ্ট মৌল, ওকে সঠিকভাবে অবস্থান দেওয়া যায়নি, কিন্তু যেহেতু রাসায়নিক ধর্মের ভিত্তিতে সাজানো হয়েছে সেই জন্য দেখা যায় যে এদের যতগুলো ইলেকট্রন বিন্যাস আছে বহিস্তম কক্ষপথের। বহিস্তম কক্ষপথ কেন, কারণ রাসায়নিক মানে বিক্রিয়া করে হচ্ছে সাধারণত ইলেকট্রন, এবং তাও সেটা সবার বাইরের কক্ষপথের ইলেকট্রন। তো এদের যতগুলো কক্ষপথ আছে বাইরের কক্ষের কক্ষপথ মানে যোজক কক্ষপথ, তাদের ইলেকট্রন বিন্যাসটা দেখা যায় একই রকম হয়। সেটা কি, সেটা হচ্ছে NS1। এদের প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS1, এদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2। ঠিক আছে, এদের যদি ইলেকট্রন বিন্যাস দেখো NS2 NP3, তারপর ইলেকট্রন বিন্যাস আসবে NS2 NP3 বলছি NP1 NP2, এটা আসবে P3, এটা আসবে P4, এটা আসবে P5, তারপর আসবে P6। ঠিক আছে, এইভাবে ক্রমাগত কিন্তু বাড়বে। আর যেটা বলছিলাম তাহলে এটা হচ্ছে NS2 NP6, এটা হচ্ছে ওর ইলেকট্রন বিন্যাস। তাহলে কি হচ্ছে দেখো, এদের মধ্যে যেহেতু ইলেকট্রন বিন্যাস সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসের একটা সদৃশ্যতা আছে, সেই জন্য এদের রাসায়নিক ধর্মগুলো একই। সুতরাং আমরা কিন্তু এই যে পর্যায় সারণীটা আছে এই পর্যায় সারণীটাকে কিন্তু বহিস্তম কক্ষপথের ভিত্তিতে ভাগ করতে পারি। কিরকম, বহিস্তম কক্ষপথের ভিত্তিতে যদি ভাগ করি তাহলে দেখো এইখানে যতগুলো আছে এটা হচ্ছে NS1 NS2 ইলেকট্রন বিন্যাস, তাহলে আমি এটাকে S ব্লক বলতে পারি। ঠিক একই রকম ভাবে এখানে NS2 NP1 থেকে 6 পর্যন্ত আছে, তাহলে এটাকে আমি P ব্লক বলতে পারি। আবার এখানে যদি ভালো করে লক্ষ্য করো এদের কিন্তু একটা সুনির্দিষ্ট ইলেকট্রন বিন্যাস থাকবে, এটাকে বলা হয়েছে ডি ব্লক এলিমেন্ট, আর এগুলোকে সবগুলোকে বলা হবে এফ ব্লক এলিমেন্ট। কেন, কারণ ডি ব্লক দেখো লক্ষ্য করবে এখানে যে এস ব্লক মানে এস কক্ষপথের ইলেকট্রনগুলো কিন্তু এখানে ফিল আপ হয়, এখানে পি কক্ষপথের কক্ষপথগুলো কিন্তু এখানে ফিল আপ হয়, এখানে কিন্তু ডি কক্ষপথগুলো ফিল আপ হয়, মানে n-1 হচ্ছে ডি 1 to 10 আর হচ্ছে NS 1 to 2, এই হচ্ছে জেনারেলি ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, আচ্ছা এই এ ব্লকের ক্ষেত্রে কি হচ্ছে, এ ব্লকের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এখানে কিন্তু এফ ইলেকট্রন কক্ষপথটা ফিল আপ হয়, এক্ষেত্রে এদের জেনারেলি ইলেকট্রন বিন্যাস হচ্ছে n-2 F 1 to 14, হ্যাঁ n-1 D 0 to 1, আর একটা হচ্ছে NS2। তার মানে দেখো এখানে কিন্তু F এর ক্ষেত্রে n-2, D এর ক্ষেত্রে n-1 আর S এর ক্ষেত্রে n, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষপথ যদি n হয় তাহলে আমরা সেখানে D এর জন্য নিব হচ্ছে n-1 মানে হচ্ছে n এর থেকে 1 ঘর কম, আর F এর জন্য নিব হচ্ছে 2 ঘর কম। ঠিক আছে, এবার প্রশ্নটা হলো যেটা সেটা এই A ব্লকটা স্টার্ট হচ্ছে কোথা থেকে, দেখো A ব্লক কিন্তু স্টার্ট হচ্ছে এখান থেকে, P ব্লক D ব্লক স্টার্ট হচ্ছে কোথা থেকে, এই 4 নম্বর পর্যায় থেকে, A ব্লক স্টার্ট হচ্ছে 6 নম্বর পর্যায় থেকে, আর হচ্ছে ডি ব্লক স্টার্ট হচ্ছে 4 নম্বর পর্যায় থেকে। কেন 3 নম্বর পর্যায় থেকে স্টার্ট হয় না, কারণ হচ্ছে দেখো তুমি 4s আগে আসে তারপরে আসে হচ্ছে 3d, তার মানে আগে 4s ফিল আপ হবে তারপরে 3d আসবে, অর্থাৎ 4s এর 4 নম্বর কক্ষ পর্যায়ে এসে পৌঁছানোর পরে কিন্তু 3d টা পাচ্ছ। এটা হচ্ছে প্রথম কক্ষপথ ফিল আপ হবে, 1 নম্বর কক্ষপথ, এটা এখানে গিয়ে যতগুলো আছে সবগুলোর কিন্তু 2 নম্বর কক্ষপথ ফিল আপ হবে, তারপরে 3 নম্বর কক্ষপথ ফিল আপ হবে, 3 এর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত ডিতে এসে পৌঁছাতে পারিনি, কারণ তার আগেই কিন্তু 4 এর মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ 4 নম্বর কক্ষপথে গিয়ে তারপরে কিন্তু ডি আসবে। 4 নম্বর কক্ষপথে এসে প্রথমে একটা দুটো করে আগে এখানে ফিল আপ হবে, একটা দুটো এস ফিল আপ হলো, এবার কিন্তু ডি স্টার্ট হচ্ছে 1 2 3 4 করে ফিল আপ হবে। এবার ডি ফিল আপ হয়ে গেল, তারপরে কিন্তু এবার আসবে 4p, তার মানে কি আসলো, আবার কিন্তু পি ব্লক চলে এলো। কাজে এইভাবে কিন্তু ফিল আপ করা হচ্ছে বলেই এই পর্যায় সারণীটা এইভাবে কিন্তু অবস্থান করেছে। তো কাজেই আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে যে এইগুলো আমাদের যে বিন্যাসটা আছে এই বিন্যাসটা অ্যাকচুয়ালি কিসের উপরে বিন্যাস করে, এটা অ্যাকচুয়ালি ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করেই কিন্তু এই আমাদের পর্যায় সারণী।
ঠিক আছে, যার জন্য এটাকে আমরা বলছি এস ব্লক, এটাকে বলছি পি ব্লক, এটাকে বলছি ডি ব্লক, আর এটাকে বলা হচ্ছে এ ব্লক এলিমেন্ট। এবং আগের দিন হয়তো তোমাদেরকে বলেছিলাম যে এস ব্লক এলিমেন্টের যদি মানে কোনো একটা এলিমেন্ট আছে, সেই এলিমেন্টটার যদি পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে হয়, তাহলে আমাদের করতে হবে কি, এখানে দেখতে হবে যে এন হচ্ছে কোন কক্ষপথকে ইন্ডিকেট করছে, সর্ববহিস্থ কক্ষপথ যেটা, সেটা এন এর মান কত, সেই এন এর মানই হবে পর্যায় সংখ্যা। আর এস এর মধ্যে যে কটা ইলেকট্রন আছে সেটাকে বলা হবে শ্রেণীর সংখ্যা। ঠিক আছে, তাহলে যেটা বললাম সেটা হচ্ছে যে যেটা এন হবে সেটা হচ্ছে ওর পর্যায় সংখ্যা, আর এস এর মধ্যে যে কটা ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে ওর শ্রেণীর সংখ্যা। হলো পি ব্লকের ক্ষেত্রে আসো, এন যেটা হবে, মানে আমাদের পি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি, NS2 NP 1 থেকে 6 পর্যন্ত। হলো, তো এখানেতে কি করব, এন হচ্ছে ওর পর্যায় সংখ্যা, আর টোটাল ইলেকট্রন কটা আছে সেটার সঙ্গে 10 প্লাস হবে হচ্ছে ওর শ্রেণীর সংখ্যা। অর্থাৎ সাপোজ ধরে নাও অক্সিজেনের ক্ষেত্রে যদি আসো, অক্সিজেনের ক্ষেত্রে কি হচ্ছে, অক্সিজেন ইলেকট্রন বিন্যাস কি, 8টা ইলেকট্রন আছে, ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p 2 4 4 4 8, এটা। তাহলে সর্ববহিস্থ কক্ষপথ হচ্ছে 2, n = 2, তার মানে হচ্ছে পর্যায় সারণীতে ওর পর্যায় সংখ্যা হচ্ছে 2, আর শ্রেণীর সংখ্যা 4 2 6 আছে, 6 এর সঙ্গে 10 যোগ করবে, যেহেতু পি ব্লক আছে সেজন্য 4 2 এর সঙ্গে 6 এর সঙ্গে 10 যোগ হচ্ছে। ঠিক আছে, মানে হচ্ছে 16, অর্থাৎ 16 নম্বর গ্রুপ। ওকে স্যার হ্যাঁ বল। স্যার এই গেল আমাদের হচ্ছে পি ব্লক এবং এস ব্লক ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস, মুগ্ধ হয়েছিস, ইলেকট্রন বিন্যাসের সাপেক্ষে আমরা কি করে পর্যায় সারণীতে তার অবস্থান নির্ণয় করব। ক্লাস হচ্ছে তো বাবা? আচ্ছা, অন্যদিকে ডি ব্লকের ক্ষেত্রে আসো, ডি ব্লকের ক্ষেত্রে দেখো লক্ষ্য করবো, আমি কিন্তু বলেছিলাম n-1 ডি ইলেকট্রনটাকে নেব আমরা, আর এদিকে NS 1 থেকে 2 ইলেকট্রনটাকে নেব, তাই না? তার মানে n-1, এখানে n কিন্তু যেটা ইন্ডিকেট করবে সেটাই হচ্ছে পর্যায় সংখ্যা। ওকে, n যেটা ইন্ডিকেট করবে সেটাই কিন্তু পর্যায় সংখ্যা। তার সঙ্গে কি করছি দেখো, ডি ইলেকট্রন আর এস ইলেকট্রন, এস প্লাস ডি ইলেকট্রন করলে পরে যেই সংখ্যাটা আসবে সেটা হবে শ্রেণীর সংখ্যা। ঠিক আছে, একটা এক্সাম্পল নেই, সাপোজ ধরো আমরা আয়রনের ক্ষেত্রে হিসাব করব, আয়রনের 26টা ইলেকট্রন আছে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস হবে কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। ঠিক আছে, অর্থাৎ ওর সর্ববহিস্থ কক্ষপথ কিন্তু 4, সুতরাং ওর পর্যায় সংখ্যা হচ্ছে 4। এবং এইবার কি হচ্ছে দেখো, ওর মোট ইলেকট্রন কত আছে, s প্লাস ডি করলে আসে হচ্ছে 2 + 6 = 8, ওর সংখ্যা হচ্ছে পর্যায় শ্রেণীর সংখ্যা হচ্ছে 8। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা শ্রেণীটাকে নির্ণয় করি, পর্যায় সংখ্যা আর শ্রেণীর সংখ্যা। আচ্ছা, এইখানে একটা জিনিস লক্ষ্য করবি যে এই যে 56 এর পরে 57, ঠিক তারপরে কিন্তু 72 চলে এলো, তাহলে 57 এর পর থেকে বাকিগুলো কোথায় আছে, সবগুলো কিন্তু একটা জায়গাতেই অবস্থান করা হয়েছে, ঠিক এই জায়গাটায়, কারণ তাছাড়া অপশন নেই, উপায় নেই। ঠিক আছে, তাছাড়া কোনো উপায় নেই, কারণ এটা পার করে তারপরে কিন্তু ডি ইলেকট্রন আসে। হ্যাঁ, তো কাজেই তোকে আগে এফটাকে ফিল আপ করবো, তারপর তো দিতে যাবো, সেই জন্য এই টোটাল এতগুলোকে এক জায়গায় রাখতে হয়েছে। কিন্তু আমাদের থিওরিটিক্যালি এটা কিন্তু রাখা যায় না, এটা হচ্ছে এই পর্যায় সারণীর একটা কিন্তু ড্রব্যাক। ওকে, তো এই ল্যান্থানাম, এটাকে বলা হচ্ছে ল্যান্থানাম শ্রেণী, এটাকে বলা হচ্ছে, পরেরটাকে বলা হচ্ছে অ্যাক্টিনিয়াম শ্রেণী, ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম শ্রেণী। ওকে, তো এদেরকে কিন্তু আমরা একটা গ্রুপের মধ্যে বা একটা ছোট জায়গার মধ্যে কিন্তু রাখতে হয়েছে। ওকে, তো এইবার ঘটনা হচ্ছে এই যে এলিমেন্ট, প্রথম এলিমেন্ট, এদেরকে বলা হয় অ্যালকালি মেটাল। এই সেকেন্ড যে এলিমেন্টগুলো আছে সেটাকে বলা হচ্ছে অ্যালকালিন আর্থ মেটাল। তারপরে চলে যাওয়া হচ্ছে এগুলোকে বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন। ওকে, এগুলোকে বলা হচ্ছে নিক্টোজেন। ঠিক আছে, সরি, এগুলো হচ্ছে হ্যালোজেন, এটা হচ্ছে ক্যালকোজেন, তারপরে এগুলো হচ্ছে নিক্টোজেন। ওকে, আর এগুলোকে বলা হচ্ছে ট্রানজাইনিক এলিমেন্ট বা ল্যান্থানাইট, আর এখানে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিনাইটস। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? এই হচ্ছে আমাদের পর্যায় সারণী। তো এই পর্যায় সারণী দেখে দেখো ইলেকট্রন বিন্যাস যদি লক্ষ্য করো, এটার আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাসটা কোথায় পাবো একটু লক্ষ্য করবে, আমরা ইলেকট্রন বিন্যাস এরকম জায়গাতে পাবো। হ্যাঁ, ধর সাপোজ ফ্লোরিনের ক্ষেত্রে, ওই যে দেখ ফ্লোরিনের ক্ষেত্রে 2s2 2p5, 2s2 2p5, দেখ তারপরটা কি আছে 3s2 3p5, 4s2 4p5, তারপর হচ্ছে 5s2 5p5, সবগুলো কিন্তু একই মানে ওদের ইলেকট্রন বিন্যাস সবগুলোর এক, যার জন্য ওদের রাসায়নিক ধর্মগুলো এক হচ্ছে। ঠিক এখানেও তাই হচ্ছে, ইলেকট্রন বিন্যাস সবগুলো এক। ঠিক আছে, দেখতে পাচ্ছিস তোরা?
ইলেকট্রন বিন্যাসটা। আচ্ছা, তো এই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপর বেস করে আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল। এই পিরিয়ডিক টেবিলের মধ্যে কিছু গন্ডগোল ছিল, এটা ঠিক, কিন্তু তথাপি এটা আমাদের কাছে সবথেকে ভালো গ্রহণযোগ্য। আচ্ছা, এইবার আমরা আসব আমাদের একটা নতুন একটা থিওরিতে। সেই থিওরিটা একটু দেখে নিই একবার। আমাদের পরমাণুর কেন্দ্রে থাকে কি সাধারণত? আমাদের পরমাণুর কেন্দ্রে আছে আমাদের নিউক্লিয়াস, তাই তো? পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস। আমি একটু বোঝার সুবিধাতে কালার করে দিই। এটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস, ওকে। এইবার এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো কিন্তু পরিভ্রমণ করে, ঠিক আছে? বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে। এখানে একটা কক্ষপথ ধরলাম, এটা আরেকটা কক্ষপথ ধরলাম, একটু ওভাল ওভাল টাইপের হলো, ছবির সুবিধার্থে আর কি, আমার সুবিধার্থে ইনফ্যাক্ট, ঠিক আছে? এরকম হচ্ছে বিভিন্ন কক্ষপথগুলো আমি করলাম। এবার ধরো এখানে বেশ কিছু ইলেকট্রন আছে, সে এখানে একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে তো একটা ইলেকট্রন, ধরে নাও। বেশি ঘিজিমিজি করা যাবে না, ঠিক আছে? এইবার এই ইলেকট্রনগুলোকে কি করছে? এই ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস কিন্তু আকর্ষণ করছে তার নিজের দিকে, ঠিক আছে? পার্টিকুলার এই ইলেকট্রনটার দিকে যদি আমরা তাকাই, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? এই ইলেকট্রনটা কি পরিমাণ আকর্ষণ বল অনুভব করছে সেটা কিন্তু ডিপেন্ড করবে এইখানে কটা প্রোটন আছে তার উপরে। এইখানকার প্রোটন সংখ্যা যত বেশি হবে, ও কিন্তু তত বেশি আকর্ষণ বল ফিল করবে, ঠিক আছে? তার মানে কি হচ্ছে, এই যে আকর্ষণ বল যেটা, সেই হ্যালো স্যার, নেট প্রবলেম ছিল। আচ্ছা, এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা নির্ভর করছে কিসের উপর? প্রোটন সংখ্যার উপরে। সুতরাং কিন্তু আমরা লিখতে পারি যে এই আকর্ষণ বল প্রপোর্শনাল টু কি? নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, ঠিক আছে? প্রপোর্শনাল টু প্রোটন সংখ্যা। ইনডিরেক্টলি আমরা বলতে পারি এটাকে যে এই যে প্রোটন সংখ্যা সেটাই হচ্ছে এর আকর্ষণ বলের কারণ, বা প্রোটন সংখ্যাটাই হচ্ছে ওর আকর্ষণ বলের মেজারমেন্ট। অর্থাৎ একটা প্রোটন থাকলে যে আকর্ষণ বল হবে, দুটো প্রোটন থাকলে আকর্ষণ বল দ্বিগুণ হবে, তিনটে থাকলে বলে তিন গুণ হবে। সুতরাং এই আকর্ষণ বলটা সেটা কি? সেটা নাথিং বাট প্রোটন সংখ্যা বলতে পারি, যার জন্য অ্যাটমিক নাম্বার জেড, এটাই হচ্ছে আমরা ধরে নিচ্ছি নিউক্লিয় বল। তাহলে জেড ইজ ইকাল টু কি বলছি আমি? জেড কে কিন্তু আমরা বলছি হলো নিউক্লিয় বল। একটু লিখে নিই এটা, জেড কে আমরা বলবো হচ্ছে নিউক্লিয় বল, ঠিক আছে? এটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিয় বল, ওকে। তো এই জেড হচ্ছে নিউক্লিয় বল। জেড দিয়ে আমি কি আবার বলছি, জেড দিয়ে আমরা কি বোঝাচ্ছি? প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা দিয়ে তাহলে আমি নিউক্লিয় বল বোঝাচ্ছি। কিন্তু লক্ষ্য করবো যে এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা না হয় জেড বল দ্বারা আকর্ষিত হচ্ছে, কিন্তু এই অ্যাকচুয়ালি কি ইলেকট্রনটা এই জেড বল কি ফিল করছে? করছে না। কারণ কি? কারণটা হচ্ছে এর ভিতরকার যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা দিয়ে একে বিকর্ষণ করবে, কারণ দুজনেই নেগেটিভ নেগেটিভ। এই ভিতরের কক্ষপথে এই ইলেকট্রনটা একে বিকর্ষণ করবে, ঠিক আছে? এই ইলেকট্রনটা যখন এর কাছাকাছি আসবে তখন সেও কিন্তু বিকর্ষণ করবে। তো আলটিমেটলি কি হবে? এখানে কিন্তু একটা বিকর্ষণ বল আছে, যে বিকর্ষণ বলের জন্য এই আকর্ষণ বলটা খানিকটা হলেও প্রতিমিত হবে, নষ্ট হবে, ঠিক আছে? তো যার ফলস্বরূপ আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে অ্যাকচুয়ালি এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা জেড মাইনাস কিছু পরিমাণ কম আকর্ষণ বল অনুভব করবে, ঠিক আছে? এই যে পরিমাণ আকর্ষণ বল এখানে নষ্ট হলো, যে পরিমাণ আকর্ষণ বল এখানে নষ্ট হলো, তাকে বলা হয় আবরণী প্রভাব, ঠিক আছে? আবরণী প্রভাব, ওকে। এই আবরণী প্রভাবের জন্য কি হচ্ছে? নিউক্লিয়াসের প্রতি এই ইলেকট্রনের আকর্ষণ বল কিছুটা কমছে। তাহলে এই ইলেকট্রনটা আগের থেকে কি হচ্ছে? কিছুটা কম আকর্ষণ বল অনুভব করবে, এবং সেই আকর্ষণ বলটা কত? ধরে নেওয়া হচ্ছে জেড। এবং যেহেতু এটা কার্যকরী হচ্ছে, সেই জন্য এটাকে আমি বলে দিলাম জেড ইফেক্টিভ, ওকে। জেড ইফেক্টিভ, তার মানে হচ্ছে জেড ইফেক্টিভ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কি? জেড ইফেক্টিভ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে জেড মাইনাস সিগমা। অর্থাৎ জেড ইফেক্টিভ মানে হলো কার্যকরী নিউক্লিয় বল ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে প্রোটন সংখ্যা মাইনাস অভ্যন্তরীণ ইলেকট্রনের আবরণী প্রভাব। মাথায় রাখবা, অভ্যন্তরীণ ইলেকট্রন মানে এই কক্ষপথের ভেতরের কক্ষপথের ইলেকট্রন, এই কক্ষপথের মধ্যস্থিত কক্ষপথের ইলেকট্রন দ্বারা কিন্তু হবে না, কারণ এই ইলেকট্রনটা এই বাধার পথে আসে না, ঠিক আছে? কাজেই এটা হচ্ছে আভ্যন্তরীণ ইলেকট্রনের আবরণী প্রভাব। আভ্যন্তরীণ ইলেকট্রন সংখ্যা যত বাড়বে তত কিন্তু জেড ইফেক্ট সিগমার মান বাড়বে, ঠিক আছে? হ্যালো স্যার, হ্যাঁ,
বলো। আচ্ছা, তো যেটা বলছিলাম তাহলে এই অভ্যন্তরীণ ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে তত কিন্তু সিগমার মান বেশি হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে সিগমার মানটা নির্ভর করে ইলেকট্রনের তার সত্তার উপরে, তার কক্ষপথের উপরে। ইলেকট্রন যদি এস কক্ষপথের হয় বা পি কক্ষপথের হয় তাহলে তাদের মধ্যে কিন্তু শিল্ডিং প্রভাব বা আবরণী প্রভাবের মান অনেকটা বেশি। ঠিক আছে, অন্যদিকে যদি ডি ইলেকট্রন আর এফ ইলেকট্রন হয়, সেগুলো মানে ডি অরবিটাল বা এফ অরবিটালের হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিগমার মান অনেকটা কমে যায়, মানে অনেকটাই কমে যায়। ঠিক আছে, এস আর পি ইলেকট্রন হলে পরে শিল্ডিং ইফেক্টের মান বেশি। সুতরাং যদি আমি হিসাব করতে বসি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এস এর ক্ষেত্রে সবচেয়ে বেশি, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে প্রায় গ্রেটার দেন ডি, আর এফ এর ক্ষেত্রে তো প্রায় নেই বললেই চলে, এটা প্রায় 0। ঠিক আছে, তার ফলস্বরূপ কি হচ্ছে, জেড ইফেক্টিভ বাড়ছে। এবার মাথায় রাখবো কি, জেড ইফেক্টিভের ভৌত তাৎপর্য যেটা হলো সেটা হচ্ছে আকর্ষণ বল, অর্থাৎ ইলেকট্রনটা কতটা আকর্ষণ বল অনুভব করছে বাই নিউক্লিয়াস বা বাই প্রোটনস। ঠিক আছে, প্রোটন দ্বারা কতটা আকর্ষণ বল অনুভব করছে সেটা হচ্ছে জেড ইফেক্টিভ। ওকে, এবং যত কক্ষপথের সংখ্যা বাড়বে তার মানে কি অভ্যন্তরীণ ইলেকট্রন সংখ্যা বাড়ছে, তত কিন্তু মাথায় রাখবা সিগমার মানও বাড়বে। হলো, এবার ঘটনা হচ্ছে একটা ইলেকট্রনের জন্য ইন জেনারেলি সিগমার মান কিন্তু 1 ইউনিট করে বাড়বে না, সেটা বাড়বে ভগ্নাংশ হারে, ধরো 0.85, মানে লেস দেন 1 হবে আর কি। ঠিক আছে, একটা ইলেকট্রনের বৃদ্ধিতে সিগমার মান কিন্তু 1 ইউনিট করে বাড়বে না, সে বাড়বে কি ভগ্নাংশ হারে, অর্থাৎ 1 এর থেকে কম হারে কিন্তু বাড়বে। ওকে, তার কিন্তু বেশ কিছু প্রভাব আসবে, যেরকম ফর এক্সাম্পল যদি আমি ধরে নেই যে সাপোজ কোনো একটা সিস্টেম আছে, যে সিস্টেমটার মধ্যে ধরুন সিস্টেমটা হচ্ছে 10টা 10টা প্রোটন, 10টা প্রোটন আর 10টা ইলেকট্রন। ওকে, 10টা প্রোটন 10টা ইলেকট্রন, এই সিস্টেমটা কোনো কারণবশত একটা ইলেকট্রন বাড়িয়ে নিল, বা এখান থেকে আমি আরেকটা সিস্টেম নিলাম আই, যার মধ্যে প্রোটন সংখ্যা একটা বেশি আছে, ইলেকট্রন সংখ্যা একটা বেশি আছে। তো এই দুজনের মধ্যে যদি তোমাকে বলা হয় যে ট্যালি করো, তাহলে সেক্ষেত্রে কি করবো দেখো, সেক্ষেত্রে আমরা আগে হিসাব করবো জেড এর মান। ঠিক আছে, জেড এর মান এখানে কত আছে 10, সিগমার মান এখানে আমি অ্যাপ্রক্সিমেটলি 0.7 দিয়ে গুণ করছি, তাহলে আসবে হচ্ছে 7। ঠিক আছে, আমি বলেছি যে ইলেকট্রনের জন্য সিগমার মান কিন্তু 1 ইউনিট করে বাড়বে না, বাড়বে কত ভগ্নাংশ হারে, আমি সেই জন্য আমি ধরে নিলাম ইন জেনারেল 7 করে। ঠিক একই রকম ভাবে এটার ক্ষেত্রে যদি আসো, এখানে প্রোটন সংখ্যা কত, জেড ইজ ইকাল টু 11, ঠিক একই রকম সিগমা ইকাল টু কত আসবে, 11 7 দিয়ে গুণ, 7 11 77 7.7। তাহলে স্বাভাবিকভাবে জেড ইফেক্টিভের মান কি হচ্ছে, এটার জন্য কত আসবে 10 - 7 ইকুয়াল টু 3, এটার জন্য কত আসবে, জেড ইফেক্টিভ ইজ ইকাল টু 11 - 7.7, মানে কত, কত হচ্ছে তাহলে এটা 3 হাতে থাকলো 1, 7 থেকে 8, 8 3 11, 3.3। তাহলে লক্ষ্য করবি যে এখানে কিন্তু ইলেকট্রন সংখ্যা বাড়ছে ঠিকই, কিন্তু আকর্ষণ বলও কিন্তু বেড়ে গেছে, এখানে 3 ছিল, এখানে 3.3 এসেছে। তার মানে কি হচ্ছে, তোমার যদি প্রোটন সংখ্যা 1 ইউনিট বাড়ে এবং ইলেকট্রন সংখ্যাও যদি 1 ইউনিট বাড়ে, তাহলে আলটিমেটলি কিন্তু জেড ইফেক্টিভ বাড়বে। কি বললাম, বোঝা গেছে? এবার লক্ষ্য করো, আমরা যদি এবার চলে যাই পর্যায় সারণীতে, এই পর্যায় সারণীতে দেখো আমরা যত বাঁ দিক থেকে ডান দিকে যাব না, ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা কিন্তু ক্রমাগত বাড়বে। ঠিক আছে, একদম মাইনুটলি দেখো, বেরিলিয়াম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2s2, দুটো ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা 2 দিয়ে 4টা ইলেকট্রন টোটাল হলো, এখানে আছে কত 5টা ইলেকট্রন, এখানে আছে 6টা ইলেকট্রন, এই করে কিন্তু ক্রমাগত বেড়ে যাচ্ছে। ঠিক আছে, 2s2 2p4 2s2 2p5 এরকম করে কিন্তু বাড়ছে। তার মানে কি, এই বরাবর তুমি যদি যেতে থাকো তাহলে সেক্ষেত্রে কি হবে, ওদের কিন্তু প্রোটন সংখ্যা ক্রমাগত বাড়বে, তার সঙ্গে ইলেকট্রন সংখ্যা বাড়বে। কিন্তু নিট ফল হিসেবে কি বলতে পারি, নিট ফল হিসেবে কিন্তু আমরা বলতে পারি এক্ষেত্রে জেড ইফেক্টিভ বাদিক থেকে ডান দিকে গেলে ক্রমাগত বাড়বে। ক্লিয়ার? যদি জেড ইফেক্টিভ বাড়ে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সর্ববহিস্থ কক্ষপথে যে নিউক্লিয়ার ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা অনেকটা বেশি আকর্ষণ অনুভব করবে এবং সাইজ কিন্তু আস্তে আস্তে রিডিউস করে যাবে। অন্যদিকে উপর থেকে নিচের দিকে তুমি যদি যাও তাহলে দেখো 3 এর থেকে হয়ে গেল 11, অনেক গুণ বেড়ে গেছে, তাহলে জেড ইফেক্টিভও কিন্তু এখানে অনেক গুণ বাড়বে। অর্থাৎ কি হয়েছে, এখানে কিন্তু আকর্ষণ বলটা বাড়ার কথা, তাহলে সেই হিসেবে সাইজ ছোট হওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, সেটা কি, সেটা হচ্ছে যে লিথিয়ামের সর্ববহিস্থ কক্ষপথ হচ্ছে দ্বিতীয়, দেখো ভালো করে লক্ষ্য করো 2s1 আছে ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তাহলে সোডিয়ামের কিন্তু আছে 3s1, তার মানে কি হচ্ছে কক্ষপথ সংখ্যা কিন্তু বেড়ে গেল। তাহলে এইভাবে যেহেতু কক্ষপথ সংখ্যা বাড়লো, তাহলে সেই ক্ষেত্রে কক্ষপথের পরিবর্তনেরও তো একটা প্রভাব থাকবে।
ঠিক আছে, সেই পরিবর্তনের প্রভাবটা ইম্প্যাক্ট ফেলবে হচ্ছে ওর সর্ববহিস্থ কক্ষপথের এনার্জির উপরে। আমরা জানি কক্ষপথের সংখ্যা যত বেশি হয়, এন সংখ্যা যত বেশি হয়, তত কিন্তু শক্তি বাড়ে। তার মানে উপর থেকে নিচে যদি যাও বহিস্থতম কক্ষপথের শক্তি বাড়বে। আবার যদি শক্তি বাড়ে, বোরে তত্ত্ব অনুযায়ী কি হয়, শক্তি বেশি হলে কক্ষপথটা কিন্তু নিউক্লিয়াস থেকে দূরে অবস্থান করে। স্বাভাবিকভাবে কি হবে, সোডিয়াম থেকে পটাশিয়ামে যেহেতু শক্তি বাড়ছে সর্ববহিস্থ কক্ষপথে, তাহলে ওর কিন্তু কক্ষপথের দূরত্বও আপনা আপনি বেড়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? সেই জন্য আমরা যদি উপর থেকে নিচের দিকে যাই, তাহলে সাধারণত শক্তি বাড়ে এবং আকারও বাড়ে। ঠিক একই রকম ভাবে যদি আমি বাঁদিক থেকে ডান দিকে যাই, তাহলে কি হয়, বাঁদিক থেকে ডান দিকে গেলে শক্তি কিন্তু কমে এবং আকার ছোট হয়। ঠিক আছে, এইখানে কিছু গড়বড় স্টার্ট হবে কোথায়, যখন তুমি এই পয়েন্ট টু এই পয়েন্টে অ্যাপ্রোচ করবে। ঠিক আছে, যখন অ্যালুমিনিয়ামের পর থেকে যখন ডি ব্লকগুলো ঢুকে যাবে, তখন কিছু উল্টোপাল্টা কেস অ্যারাইজ করবে। সেটা কিরকম দেখ, যদি আমরা একটু ডিটেলে দেখি যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি ঢুকে যাও, এখানে দেখি তো কিছু আছে কিনা, অ্যাটমিক নাম্বার, কালার, রেডিও অ্যাক্টিভিটি, ক্রিস্টাল, অ্যাটমিক রেডিয়াস দেখো 143, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 143। ওকে, আচ্ছা এবার মাথায় রাখবো অ্যালুমিনিয়ামের জন্য কত বললাম, 143। ঠিক আছে, এবার গ্যালিয়ামে চলে যাই। গ্যালিয়ামের ক্ষেত্রে কত হচ্ছে, গ্যালিয়ামের ক্ষেত্রে রেডিয়াস হচ্ছে 135। ওকে, গ্যালিয়ামের ক্ষেত্রে কিন্তু চলে এলো, তাহলে হচ্ছে 135। তাহলে কি হলো দেখো, অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামের সাইজ ছোট হয়ে গেছে, হিসেবের মধ্যে সাইজ বাড়ার কথা। এটা কেন হলো? হ্যাঁ, এইবার আমরা লক্ষ্য করবো এখানে কেন হচ্ছে। দেখো, যখন উপর থেকে নিচের দিকে যাই, তখন স্বাভাবিকভাবে আমি বলেছিলাম কিন্তু জেড ইফেক্টিভ বাড়ে এবং তার সঙ্গে উপর থেকে নিচে গেলে পরে এনও বাড়বে। এন এর বৃদ্ধির প্রভাবটা জেড বৃদ্ধির প্রভাবের কিন্তু অপোজিট। এন সিস্টেমটাকে বড় করার চেষ্টা করছে, জেড ইফেক্টিভ সিস্টেমটাকে ছোট করার চেষ্টা করছে। এইবার যতক্ষণ পর্যন্ত ডি ব্লক ছিল না, ততক্ষণ পর্যন্ত কিন্তু জেড ইফেক্টিভের প্রভাব অনেক কম ছিল। কিন্তু যখন ডি ব্লক চলে এলো, ডি ব্লক মানে ডি ইলেকট্রনগুলি যদি চলে আসে, সেই ডি ইলেকট্রনের জেড এর সিগমা মান অনেকটাই কম হওয়ার জন্য জেড ইফেক্টিভটা কিন্তু এই ক্ষেত্রে অনেক গুণ বেড়ে যাবে। এই এতটা বৃদ্ধির ফলে কি হবে, জেড ইফেক্টিভ এবার কিন্তু এন এর সঙ্গে কম্পিট করতে শুরু করবে। অর্থাৎ জেড ইফেক্টিভটার প্রভাবটা এবার এন বৃদ্ধির প্রভাবের সঙ্গে কিন্তু কি বলবো, সমতুল্য, প্রায় তুলনামূলকভাবে প্রায় সমান হয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে কি অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে গেলে পরে সেই জেড ইফেক্টিভ বৃদ্ধির প্রভাবটা অনেকটাই বেশি হয়ে গেছে, যার ফলস্বরূপ কিন্তু ওর সাইজে তুলনামূলকভাবে এটার থেকে ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ এবার কিন্তু তোমার জেড ইফেক্টিভের মানটা এতটা বেশি হওয়ার জন্য এন বৃদ্ধির প্রভাবকে ও কিন্তু ছাপিয়ে যাচ্ছে। ওকে, তো যার ফলস্বরূপ কি হচ্ছে, ওর অ্যালুমিনিয়ামের আকার গ্যালিয়ামের থেকে কিন্তু একটু বড় হচ্ছে। ঠিক একই রকম কেস আসবে যখন তুমি এ ব্লকের মধ্যে ঢুকবে, অর্থাৎ এখান থেকে এখানে আসবে। ঠিক আছে, তুমি যত রকম অ্যানোমেলিজ আছে মোটামুটি ভাবে এই ডি ব্লকের জন্যই কিন্তু হয়। ঠিক আছে, তো এই ডি ব্লকের জন্যই কিন্তু আমাদের সাধারণত অ্যানোমেলিগুলো লক্ষ্য করা যায়। তো এই গেল হচ্ছে আকার। এবার আকারের মধ্যে আরেকটা আকারের মধ্যে আসো, সেটা হচ্ছে আয়ন। যখন একটা অ্যাটম থেকে আয়ন উৎপন্ন হবে, সে সোডিয়াম থেকে আমি আয়ন উৎপন্ন করতে চাইছি সোডিয়াম প্লাস, তোমাকে বলা হলো এই দুটোর মধ্যে আকার কার বেশি এবং কার কম। ঠিক আছে, এই দুটোর মধ্যে আকার কার বেশি কার কম। ইন জেনারেলি একটা কথা মাথায় রাখবো, যার মধ্যে ইলেকট্রন সংখ্যা কম তার মধ্যে আকার ছোট হয়। ওকে, এটা মাথায় রাখবা সাধারণভাবে তাই, যত বেশি পজিটিভ চার্জ তত আকার ছোট, যত বেশি নেগেটিভ চার্জ তত আকার বড়। এটা যে একটা জেনারেল মন্ত্র দিলাম। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, ঘটনাটা কেন কম হচ্ছে, কেন বেশি হচ্ছে, সেটা একটু বুঝে নিই। সোডিয়ামের মধ্যে ধরো জেড সংখ্যক প্রোটন আছে, তাহলে এর মধ্যে প্রোটন সংখ্যা কত হবে, জেডই। কিন্তু সোডিয়ামের মধ্যে যেহেতু 11টা ইলেকট্রন আর এটার মধ্যে থাকবে 10টা ইলেকট্রন, একটা ইলেকট্রন কম, সুতরাং 10টা ইলেকট্রনের সিগমা মান যা আসবে 11টা ইলেকট্রনের সিগমা মান তার থেকে বেশি আসবে। সুতরাং জেড মাইনাস সিগমা, সুতরাং জেড মাইনাস সিগমা, ঠিক আছে, জেড মাইনাস সিগমা, সেটা সোডিয়ামের ক্ষেত্রে কি করতে হবে, 11টা ইলেকট্রনের জন্য হিসাব করতে হবে, অর্থাৎ আর এখানে 10টা ইলেকট্রনের জন্য হিসাব করতে হবে। তাহলে জেড ইফেক্টিভটা স্বাভাবিকভাবে এখানে কি হবে, একটু কম হবে, জেড ইফেক্টিভটা এখানে একটু বেশি হবে, কারণ কি এখানে সিগমা কম, তো জেড মাইনাস সিগমা হচ্ছে জেড ইফেক্টিভ। ওকে, এবং এই কারণের জন্য কি হবে, যেহেতু জেড ইফেক্টিভটা এখানেতে বেশি আছে, সেই জন্য এন এ প্লাসের ক্ষেত্রে আমার কিন্তু আকার ছোট হবে দেন ওর পরমাণু থেকে। ঠিক উল্টো কেস হবে যদি এন এ মাইনাস নাও তুমি। এন এ মাইনাসের ক্ষেত্রে কি হচ্ছে, এন এ মাইনাসের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা বাড়বে, ইলেকট্রন সংখ্যা বাড়ে মানে সিগমা বাড়বে। সিগমা যদি বাড়ে তাহলে জেড ইফেক্টিভ স্বাভাবিকভাবে কি হবে, যেহেতু জেড মানে সিগমা, তাহলে সিগমার মানটা কিন্তু বেড়ে আছে বলে জেড ইফেক্টিভটা কমে যাবে। সেজন্য জেড ইফেক্টিভ যদি কমে তাহলে আকার কি হবে, বৃদ্ধি পেতে থাকবে।
ঠিক আছে, এই হচ্ছে আমাদের আয়নের ক্ষেত্রে আকারের পরিবর্তন। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাসার্ধের সঙ্গে রিলেশনশিপ। এরপরে আরেকটা টার্ম আছে পিরিয়ডিক প্রপার্টি, সেটা বলছি দাঁড়াও। এইবার যেটা বলতে চলেছি সেটা হচ্ছে আয়নায়ন বিভব বা আয়নায়ন এনথালপি। ঠিক আছে, আয়নায়ন, বাবা অন্তস্থ আয়কার ও হয়ে গেছে, আয়নায়ন, আয়নায়ন বিভব। হ্যাঁ, আয়নায়ন বিভব, এই আয়নায়ন বিভবটা কি? আয়নায়ন বিভবটা মানে হচ্ছে যে তোমার কাছে একটা সিস্টেম আছে, ধরো একটা পরমাণু, ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস, তাকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছিল। ওকে, আমার সুবিধার্থে আমি একটু দুটোই কক্ষপথ দিলাম। হ্যাঁ, তো এই সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটাকে এই পরমাণু থেকে মুক্ত করে নিয়ে যেতে যে পরিমাণ শক্তি দিতে হবে, তুমি মুক্ত করে নিয়ে যাবে কোথায় যাবে? অসীম দূরত্বে যাবে। ঠিক আছে, অসীম দূরত্বের সিস্টেমটার এনার্জি কত? অসীম দূরত্বের সিস্টেমটার এনার্জি কিন্তু 0, এটা মাথায় রাখবে। এই কক্ষপথে একটা এনার্জি আছে ধরো -E, আর অসীম কক্ষপথে হচ্ছে এটা -EX লিখলাম। ঠিক আছে, আমি জানি না কততম কক্ষপথ, আচ্ছা EN লিখলাম। এটা হচ্ছে অসীম দূরত্বে, সেটা কত? 0। তাহলে এই কক্ষপথ থেকে এই কক্ষপথে তোমার যদি ইলেকট্রনটাকে নিয়ে যেতে হয়, তাহলে কি করতে হচ্ছে? শক্তি কিন্তু দিতে হচ্ছে সিস্টেমটা। তাহলে তার মানে কি হচ্ছে? শক্তি নেবে। কত পানির শক্তি নেবে? এই শক্তি থেকে এই শক্তি বাদ দিব, যেটা আমরা বইয়ের তত্ত্ব থেকে দেখেছি, E ইনফিনিটি মাইনাস EN, এটা কিন্তু করবো আমরা। ঠিক আছে, এবার EN-টা কি আছে? মাইনাস হিসাবে আছে, তাহলে মাইনাস 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 লিখে দিলাম। হ্যাঁ, তাহলে E ইনফিনিটি মানে কত? 0, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস EN। সুতরাং তোমাকে কিন্তু এই কক্ষপথের যা শক্তি, সেই পরিমাণ শক্তি তোমাকে কিন্তু দিতে হচ্ছে এই ইলেকট্রনটাকে মুক্ত করার জন্য। এই যে পরিমাণ শক্তি, এবং এটা গ্যাসিয়াস স্টেটে এই পরিমাণ শক্তিটাকে বলা হচ্ছে কি? আয়নায়ন বিভব। তাহলে আয়নায়ন বিভব কাকে বলছি? আয়নায়ন বিভব হচ্ছে কোনো একটা গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনকে মুক্ত করে অসীম দূরত্বে নিয়ে যেতে যে পরিমাণ শক্তি ওই পরমাণুকে দিতে হচ্ছে, সেই শক্তিটাকে বলা হচ্ছে আয়নায়ন বিভব। ঠিক আছে, আবার বলছি যে এই ইলেকট্রনটাকে মুক্ত করে অসীম দূরত্বে নিয়ে যেতে যে পরিমাণ শক্তি দিতে হচ্ছে, সেটাকে বলা হচ্ছে আয়নায়ন বিভব। এই ইলেকট্রনের কক্ষপথের শক্তি, মানে কক্ষপথে যত বেশি স্টেবল হবে, তত সেটা কি হবে? তত কিন্তু সেটা নিউক্লিয়াসের দিকে চেপে আসবে। ঠিক আছে, যত বেশি শক্তি, মানে এটা এই কক্ষপথের শক্তি যত কম হবে, তত কিন্তু সেই নিউক্লিয়াসের দিকে চেপে আসবে। অর্থাৎ যত আকার ছোট বা যত আকর্ষণ বল বেশি, হ্যাঁ, তত কিন্তু ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে আসবে। যত এই নিউক্লিয়াসের কাছে আসবে, তত কিন্তু এই যে গ্যাপিংটা, এনার্জি গ্যাপিংটা, সেই এনার্জি গ্যাপিং কিন্তু বাড়তে থাকবে। কি বললাম, বোঝা গেছে? সেই কারণে আকার যত ছোট হচ্ছে, ঠিক আছে, অথবা জেড ইফেক্টিভ যত বেশি হচ্ছে, তত কিন্তু তোমাকে আয়রন শক্তি বেশি দিতে হচ্ছে। সেই জন্য আয়রন শক্তি নির্ভর করছে কিসের উপরে? কোন কক্ষপথে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটার যে ফ্যাক্টরগুলো ওকে স্টেবিলিটি দেয়, সেই ফ্যাক্টরগুলোর উপরে। কিরকম ফ্যাক্টর? প্রথম ফ্যাক্টর হচ্ছে জেড ইফেক্টিভ। ওই ইলেকট্রনটার জেড ইফেক্টিভের মান যত বেশি হবে, ওর কিন্তু আয়রন বিভবের মান তত বেশি হবে, নাম্বার 1। নাম্বার 2, ও ইলেকট্রন বিন্যাস কি আছে? হাফ ফিল্ড না ফুল ফিল্ড? যদি হাফ ফিল্ড বা ফুল ফিল্ড অবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে ও কিন্তু অলরেডি একটা স্টেবল সিচুয়েশনে আছে। ওই সিচুয়েশন থেকে একটা ইলেকট্রনকে কিন্তু তোর মুক্ত করতে গেলে এবার অনেক বেশি পরিমাণে শক্তি দিতে হবে। সুতরাং হাফ ফিল্ড বা ফুল ফিল্ড ইলেকট্রন বিন্যাস যদি হয়, তাহলে পরে কিন্তু সেই সিস্টেম থেকে ইলেকট্রন রিলিজ করতে গেলে তোকে এই আয়রন বিভবের মান কিন্তু অনেক বাড়াতে হবে। ঠিক আছে, আর একটা ফ্যাক্টর, সেটা ডিরেক্ট ইনডিরেক্ট বলতে পারিস, সেটা হচ্ছে ব্যাসার্ধ। যার ব্যাসার্ধ যত বেশি, তার ক্ষেত্রে মানে আয়রন এনথালপির মান বা আয়রন বিভবের মান তত কম। ঠিক আছে, সেই জন্য যদি আমরা কম্পেয়ার করি যে এই পর্যায় সারণীতে, তাহলে লক্ষ্য করবে যে উপর থেকে নিচের দিকে যদি যাই, তাহলে আমাদের কি হয়? জেড ইফেক্টিভ বাড়ে, কিন্তু তার সঙ্গে এনও বাড়ে। ঠিক আছে, তাহলে এন ফ্যাক্টরটা কিন্তু বলা হলো না। এন ফ্যাক্টরটা একবার একটু দেখে নিই। মাথায় রাখবা যে কোনো কক্ষপথের শক্তি যদি আমরা হিসাব করতে বসি, তাহলে সেই শক্তি আমরা কিন্তু বোরের তত্ত্ব অনুযায়ী হিসাব করতে পারি। আমরা জানি EN ইজিক্যাল টু একটা ধ্রুবক ছিল মাইনাস z²/n² ছিল। ঠিক আছে, এই বোরের তত্ত্বটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে জাস্ট একটু মডিফিকেশন করে করি। EN ইজ প্রপোর্শনাল টু মাইনাস জেড এর জায়গায় লিখবো জেড ইফেক্টিভ তার স্কোয়ার বাই n²। অর্থাৎ কি হচ্ছে? এন যত বাড়বে ই তত কমবে, জেড যত বাড়বে ই তত বাড়বে। কি বললাম, বোঝা গেছে? এবার এটা মাইনাস ভ্যালুটা কিন্তু লক্ষ্য করবা যে এন যত বাড়বে
ইর সাংখ্যমান তত বাড়বে, কমবে, সাংখ্যমানটা কমছে কিন্তু লক্ষ্য রেখো এটা। আর জেড যত বাড়বে ই এর সাংখ্যমান তত বাড়বে, ঠিক আছে, অর্থাৎ সিস্টেমটা তত বেশি স্টেবল হবে, তত বেশি ওর স্টেবল হবে। তার মানে কি হচ্ছে, এন যত বাড়ছে তত আনস্টেবল, জেড যত বাড়ছে তত সে স্টেবল হবে। ওকে, সেই জন্য পর্যায় সারণীতে উপর থেকে নিচের দিকে গেলে কি হবে, এন বাড়বে, এন যত বাড়বে তত ই কিন্তু আনস্টেবল হবে, অর্থাৎ সাইজে বড় হতে থাকবে, অর্থাৎ ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল কমতে থাকবে, অর্থাৎ ই এর মান যেহেতু বাড়ছে সেই জন্য আয়ন এনথালপি বাড়বে। সেই জন্য আয়ন এনথালপির ক্ষেত্রে আমরা এইভাবে লিখি ই আয়ন, ঠিক আছে, ইকুয়াল টু একটা ধ্রুবক ধরে নাও, আমরা এখানে বি ধরলাম, ইন্টু জেড ইফেক্টিভ তার স্কোয়ার বাই এন স্কোয়ার। এটা মাথায় রাখবা, তাহলে পরেই তোমাদের যে কোনো কিছু ব্যাখ্যা করতে সুবিধা হবে, ঠিক আছে। আমি এটাকে জাস্ট পয়েন্ট আউট করে উপরে লিখে রাখি, একটু করে আমাদের সুবিধা হবে। ই আয়ন ইজ ইকাল টু এ ইন্টু জেড ইফেক্টিভ তার স্কোয়ার বাই এন স্কোয়ার, ঠিক আছে। এটা দেখো আমরা এবার প্রয়োগ করতে প্রয়োগ করবো এবার এখানে। এখানে দেখো তুমি উপর দিকে যদি নিচের দিকে আসো তাহলে কি হবে, জেড ইফেক্টিভ বাড়বে, তার সঙ্গে এনও বাড়বে, তাহলে এন বৃদ্ধির প্রভাবটা বেসিক্যালি জেড ইফেক্টিভের বৃদ্ধির প্রভাবকে ছাপিয়ে যায়, যার ফলস্বরূপ কি হবে, ই ক্রমাগত কি হবে, কমতে থাকবে, কারণ এনটা বাড়ছে বেশি হারে, সেই হিসাবে কিন্তু কি হচ্ছে, জেড ইফেক্টিভ বৃদ্ধির প্রভাবটা কম, সেই জন্য কি হচ্ছে, এন বৃদ্ধির প্রভাবটা কি চাইছে যে যেন এটা কমে যায়, অর্থাৎ আয়ন এনথালপির মান যেন কমে যায়, উপর থেকে নিচে দিয়ে গেলে আয়ন এনথালপির মান কমবে। এই জায়গাটা এসে একটু গন্ডগোল স্টার্ট হবে, কারণ কি, কারণ এবার কিন্তু জেড ইফেক্টিভ এর সঙ্গে কম্পিট করতে শুরু করবে, ঠিক আছে। তার মানে যতটা বাড়ার কথা ঠিক ততটা নাও বাড়তে পারে, যতটা কমার কথা ঠিক ততটা নাও কমতে পারে, ইভেন এখান থেকে এখানে গেলে বেড়েও যেতে পারে, কারণ কি তখন জেড ইফেক্টিভের প্রভাবটা এন বৃদ্ধির প্রভাবকে ছাপিয়ে যাবে, ঠিক আছে। আবার যখন নাইট্রোজেনের মধ্যে আসো, নাইট্রোজেন থেকে অক্সিজেনে যদি যাও, তাহলে সেই হিসাবে তুমি বাড়িতে টানতে যাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে জেড ইফেক্টিভ বাড়ার কথা, তাহলে সেই হিসাবে ইআই কি বাড়ার কথা, কিন্তু দেখা যাবে ইআই কমে যাবে, কেন, কারণ নাইট্রোজেনের যদি তুমি ইলেকট্রন বিন্যাস দেখো তাহলে দেখবে কি, দেখে নিচ্ছি, দেখো আমরা ইলেকট্রন বিন্যাস দেখে নিই। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আছে 2s2 2p3, 2s2 2p3, ঠিক আছে। নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে আসবে হচ্ছে 2s2 2p3, ওকে, 2s2 2p3। অক্সিজেনে যদি আসো তাহলে আসবে 2s2 2p4, তাহলে এটা দেখো এটা কিন্তু 3 তে আছে, অর্থাৎ হাফ ফিল্ড অবস্থায় আছে, তাহলে নাইট্রোজেন হাফ ফিল্ড অবস্থায় আছে, তাহলে এর কক্ষপথ থেকে ইলেকট্রন মুক্ত করতে গেলে আমাকে অনেক বেশি শক্তি দিতে হবে, অর্থাৎ নাইট্রোজেনের জন্য কিন্তু ইআই বেশি হবে, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে ফসফরাসের সালফারের তুলনায় ফসফরাসের কিন্তু ইআই বেশি হবে, ঠিক আছে। এগুলোর কিন্তু সমস্ত গল্পগুলো হবে হাফ ফিল্ডের গল্প, বোঝা যাচ্ছে তো। এইভাবে কিন্তু আমরা ইআইটাকে ব্যাখ্যা করি, ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ইআইটাকে ব্যাখ্যা করি, ওকে। এরপরে আসো আমাদের আয়ন এনথালপির ঠিক অপোজিট, আয়ন এনথালপির ঠিক অপোজিট আরেকটা আছে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন বড় হাতের হয়ে গেছে, ইলেকট্রন আসক্তি, ঠিক আছে। এই ইলেকট্রন আসক্তিটা ঠিক আমাদের আয়ন এনথালপির অপোজিট। ইলেকট্রন আসক্তি মানে কি, আকর্ষণ বল, ঠিক আছে। তুমি ধরে নাও যে এটা আমাদের একটা নিউক্লিয়াস, ঠিক আছে, তাকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে, এই এই ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রন আসক্তি বলতে কি বোঝায়, ইলেকট্রন আসক্তি বলতে বোঝায় যেটা, সেটা হলো যে একটা অসীম দূরত্বে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটাকে অভ্যন্তরীণ কক্ষপথে প্রবেশ করাবো, মানে কোন কক্ষপথে, সর্ববহিস্থ কক্ষপথে প্রবেশ করালে পরে এবার কি হবে, শক্তি কিন্তু ছাড়তে ছাড়তে আসবে, ঠিক আছে। সেই শক্তি কিন্তু ছাড়বে, কারণ কি এখানকার এনার্জি থেকে বেশি, ছাড়তে ছাড়তে আসবে এবং এসে এখানে কিন্তু প্রবেশ করবে, তো ধরে আমরা এখানে প্রবেশ করালাম, ঠিক আছে। অর্থাৎ ই ইনফিনিটি থেকে আসবে কোথায়, ইএনএ, তাহলে এখানে শক্তি ছাড়ছে কত, আবার সেই আগের মতো ই ইনফিনিটি থেকে ইএন আমরা বাদ দিয়ে দিলাম, যদি বাদ দিয়ে দিই তাহলে পরে যে পরিমাণ শক্তি ছাড়লো সেই শক্তিটাকে আমরা ইলেকট্রন আসক্তি দিয়ে ট্রিট করছি, কারণ যত বেশি সে শক্তি ছাড়বে তত ইলেকট্রন এখান থেকে এখানে নামার চেষ্টা করবে বেশি, কারণ কি ওর বেশি, দেখো একটা সিস্টেম যখন বেশি শক্তি ছাড়ে তখন সে বেশি স্টেবল হয়, তো এখানে ইলেকট্রনটা কি করছে, যত বেশি শক্তি ছাড়তে পারবে তত কিন্তু সে কাছাকাছি আসবে, তত সে কিন্তু স্টেবিলিটি গেইন করবে। সেই জন্য এই যে শক্তি, যেটা যে পরিমাণ শক্তি ছাড়ছে সেই শক্তিটা দিয়ে কিন্তু আমরা ইলেকট্রনের প্রতি এই নিউক্লিয়াসটার আকর্ষণ বলকে ইন্ডিকেট করি, অর্থাৎ এর আসক্তিকে ইন্ডিকেট করি।
আসক্তি, দেখ একটা প্রবাবিলিটি মানে একটা চাহিদা, এটা তো আর কোনোদিন মাপা সম্ভব নয়, মেজারমেন্ট সম্ভব নয়। তাহলে এটাকে মেজার করবো কি দিয়ে? সেই মেজারমেন্টটা হবে এখানকার যেই পরিমাণ শক্তিটা বেরোচ্ছে ডেল্টা এইচ দিয়ে লেখা হয়, হ্যাঁ, ডেল্টা এইচ ই এ এটা দিয়ে লেখা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। হ্যাঁ, এটা যত বেশি নেগেটিভ হবে, অর্থাৎ যত বেশি বেরোবে, তত বেশি ওর ইলেকট্রন আসক্তি হবে। ঠিক আছে, তার মানে এক্ষেত্রেও লক্ষ্য করো, যদি ই ইনফিনিটিকে 0 ধরো, 0 মাইনাস ইএন হিসাব করলে পরে যেটা আসবে সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি, অর্থাৎ সে যেই কক্ষপথে এসে প্রবেশ করছে তার যা এনার্জি, সেই এনার্জিটাই হচ্ছে ইলেকট্রন আসক্তির মেজারমেন্ট। বুঝা গেছে? অর্থাৎ এই ইএন যেই যে ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়, ইলেকট্রন আসক্তিও সেই ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হবে, অর্থাৎ একদম অপোজিট অফ আয়নাইজেশন বিভব, আয়নাইজেশন এনথালপি। ঠিক আছে, তো কাজে এখানে তাহলে এগুলো ডিপেন্ড করবে কিসের উপরে? এগুলো ডিপেন্ড করবে হচ্ছে 1 নাম্বার জেড ইফেক্টিভের উপরে, নাম্বার 2 ওই ইলেকট্রন বিন্যাসের উপর, অর্থাৎ হাফ ফিল ফুল ফিল। যদি দেখা যায় অলরেডি স্টেবল ইলেকট্রন বিন্যাস লাভ করে বসে আছে, তাহলে সেখানে কিন্তু ইলেকট্রন ক্যারেক্টার ঢোকাতে গেলে পরে তোমাকে কিন্তু এবার শক্তি ফোর্সফুলি ঢোকাতে হবে, ও কিন্তু ইলেকট্রনের প্রতি চাহিদা দেখাবে না। তখন কি হয়ে যাবে? ডেল্টা এইচটা হয়ে যাবে কিন্তু তখন পজিটিভ। কি বললাম, বোঝা গেছে? যখনই আমি একটা স্টেবল ইলেকট্রন বিন্যাস আছে, সে তো আমরা একটু আগে দেখলাম নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস ছিল 2s2 2p3। ওকে, এটার মধ্যে তুমি যদি এবার একটা ইলেকট্রন ঢোকানোর চেষ্টা করো, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 2s2 2p4। তাহলে সেক্ষেত্রে কি গড়বড়টা হচ্ছে? গড়বড়টা হচ্ছে এটা ছিল হাফ ফিল্ড, এটা ছিল হয়ে গেল কি আংশিক ফিল্ড। তাহলে ও কি ইলেকট্রনটা নেবে? নিশ্চয়ই নেবে না, কারণ হাফ ফিল্ড অবস্থা বেশি স্টেবল ছিল। তাহলে ওকে ইলেকট্রন যদি ঢোকাতে হবে, ও আপনি কোনোদিন ইলেকট্রন নেবে না, তাহলে তোমাকে জোর করে ঢোকাতে হবে, অর্থাৎ এবার কিন্তু তোমাকে শক্তি প্রয়োগ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এবার কিন্তু ডেল্টা এইচ ই এ ভ্যালু সেটা কিন্তু পজিটিভ চলে আসবে, এবং যার ফলে ইলেকট্রনের প্রতি ওর কোনো আসক্তি থাকবে না, সেজন্য ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুটা এবার কিন্তু চলে আসবে নেগেটিভ। বোঝা গেছে? তো ইলেকট্রন অ্যাফিনিটি ওর ইচ্ছা নেই, তার মানে নেই মানে কি নেগেটিভ। আর তাহলে যার নেই তার ক্ষেত্রে কিন্তু ডেল্টা এইচ তোকে পজিটিভ করতে হচ্ছে, কারণ কি তখন তোকে হিট দিতে হচ্ছে, দিয়ে কিন্তু করতে হবে। সেই জন্য এই যে পর্যায় সারণী যতগুলো আছে আর কি আমরা দেখলাম এখানে পর্যায় সারণীতে যে এলিমেন্টগুলো আছে, তাদের ক্ষেত্রে এখানে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে যদি ট্যালি করো, নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু নেই, কম। ফসফরাসের ইলেকট্রন অ্যাফিনিটি কম, আর্সেনিক ইলেকট্রন অ্যাফিনিটি কম। ঠিক আছে, আদারওয়াইজ বাকি যা কনসেপ্ট আছে সব কিছু যা যা বলেছি সেই একই রকমই হবে। বুঝে গেল? এই হচ্ছে ইলেকট্রন আসক্তি। এরপর আসো ইলেকট্রন নেগেটিভিটি। এরপর আসো ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার গল্প যদি আসে, তড়িৎ ঋণাত্মকতা কি? তড়িৎ ঋণাত্মকতা যেটা ক্লাস 10-এ পড়ে এসেছে সেটা কি? সেটা হচ্ছে যে একটা পরমাণু আরেকটা পরমাণুর সঙ্গে বন্ধন গঠন করবে, এই বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা, যার প্রবণতা যত বেশি তার ক্ষেত্রে ইলেকট্রন ঋণাত্মকতা তত বেশি। তো ইলেকট্রন ঋণাত্মকতা নির্ভর করে কিসের উপরে? জেড ইফেক্টিভের উপরে। যার ক্ষেত্রে জেড ইফেক্টিভ যত বেশি হবে তার ক্ষেত্রে ইলেকট্রন নেগেটিভিটি তত বেশি হবে। ঠিক আছে, এবং তার সঙ্গে ফ্যাক্টর হচ্ছে ব্যাসার্ধ আর, আরটাও কিন্তু এবার ফ্যাক্টর, যত বেশি আর হবে তত কিন্তু আকর্ষণ বল কমে আসবে এবং ইলেকট্রোনেগেটিভিটি তত কমে যাবে। ঠিক আছে, সেই জন্য উপর থেকে নিচের দিকে গেলে পরে ইলেকট্রোনেগেটিভিটি কমে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। বুঝে গেছে কি বললাম? তো এই হচ্ছে আমার আজকের আলোচনা।